ভাই আমাকে শোনা যাচ্ছে কিনা আর আমার স্ক্রিনটা ক্লিয়ার কিনা এটা সবাই একটু জানাবা। যারা জয়েন হয়েছে তারা আমাকে একটু জানাবা যে আমাকে শোনা যাচ্ছে কিনা আর আমার স্ক্রিনটা ক্লিয়ার কিনা। আজকে একটু প্রবলেম হবে, তার জন্য আমি দুঃখিত। যারা সালাম দিচ্ছ সবাইকে আসসালামু আলাইকুম। ওকে, আচ্ছা সবাই লাইভ ভিডিওটা একটু শেয়ার করে দাও, গ্রুপে ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দাও, হ্যাঁ। আমি খুব অল্প সময়ের মধ্যে ক্লাস শুরু করব। আজকে হচ্ছে তোমরা আমাকে দেখতে পাবা না, আমি আজকে ক্যামেরার পিছনে থেকেই তোমাদের ক্লাসটা নিব। আমি হচ্ছে একটু বাইরে আছি। আমি তোমাদের ছাদে বসে ক্লাস নিচ্ছি, ঠিক আছে? তো এখানে বাতাসের একটা শব্দ তোমরা পেতে পারো, সাউন্ডে ওইটা একটু নয়েজ আসতে পারে, ঠিক আছে? তাছাড়া আর কোনো সমস্যা আশা করি হবে না। আচ্ছা, তোমাদের পার্বণ নন্দী ভাই আমার সাথে যুক্ত হয়েছে। ও, তোমাদের পার্বণ নন্দী ভাইকে বলবো যে তুমি আজকে আমাদের সাথে ক্লাসের প্রথম অর্ধেক টাইম থাকতে পারো। আজকে পার্বণ নন্দী ভাইয়ের বিশেষ কিছু কাহিনী আমি তোমাদেরকে শোনাবো, ঠিক আছে? তো আমরা খুব দ্রুত শুরু করব। সবাই একটু ফ্রেন্ডদের মেনশন করে দাও, সবাই একটু ফ্রেন্ডদের মেনশন করে দাও, লাইভটা শেয়ার করে দাও। আর যারা এখনো গ্রুপে জয়েন রিকোয়েস্ট পাঠাচ্ছ, ভাই তোমাদেরকে দিনে না হলেও 5-7 বার করে আমরা গ্রুপে লিংক দিই, তোমরা তখন কি করো? সবাই দ্রুত, আমি জাস্ট 2 মিনিটের মধ্যে শুরু করব, সবাই একটু জয়েন হও, দ্রুত যুক্ত হও। আচ্ছা, নাজিব বলছো যে ভাই অনেকে জয়েন হতে গিয়ে প্রবলেমে পড়ছে, কেন ভাই? এটা তো লাইভে হচ্ছে, মিট বা জুমে না, যে প্রবলেম হবে জাস্ট গ্রুপে ঢুকলেই হচ্ছে। স্ক্রিন ব্লার না, স্ক্রিন ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। তোমরা অনেকে জানো কিনা যে হচ্ছে আমাদের একটা মানে দেশে একটা সাবমেরিন কেবল কাটা পড়ছে, এই জন্য হচ্ছে সবার সব জায়গায় নেটওয়ার্ক একটু প্রবলেম হচ্ছে।
আচ্ছা, কতজন যুক্ত হয়েছো? কেউ কি দেখতে পাচ্ছ? আমি এখানে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এফবি গ্রুপে অ্যাপ্রুভ করা হচ্ছে না, কারণ হচ্ছে তারা হয়তোবা ওই যে গ্রুপে ঢোকার সময় যে কোশ্চেন গুলো ওইগুলোর অ্যান্সার করে না ঠিকঠাক মতো, এই জন্য হচ্ছে তাদেরকে আমরা অ্যাপ্রুভ করি না। আচ্ছা, তোমরা শুধু বলো যে আমার লেখাটা ঠিকঠাক ভাবে পড়তে পারছো কিনা, তাহলেই হবে। লেখা সাউন্ডটা বুঝতে পারলেই হবে, আর কিছু লাগবে না। ওকে। আচ্ছা, আমি তোমাদেরকে একদম ক্লাসের শুরুতে একটা কোশ্চেন করতে চাই। সবাই বলো তো, পরমাণুকে ভাঙলে আমরা কি কি পাই? সবাই কমেন্ট করো, পরমাণুকে ভাঙলে আমরা কি কি পাই? অনেকে বলছো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ওকে, ওকে, ঠিক আছে। এই এই যে ফারজানা আক্তার, পরমাণুকে ভাঙলে তুমি অণু পাও কিভাবে? অণুকে ভাঙলেই তো আমরা পরমাণু পাই, তাহলে পরমাণুকে ভাঙলে তুমি অণু পাও কিভাবে? ঠিক করে লেখো। আচ্ছা, আচ্ছা, সবাই ঠিকঠাক অ্যান্সার দিচ্ছ। হুম, নাজিব অ্যান্সার দিচ্ছ। রাধা সূত্রধর, ওইটা মৌলিক কণিকা না রে? আমরা পড়বোই আজকে মৌলিক কণিকা। আমাদের টপিকে শুরুই হবে মৌলিক কণিকা দিয়ে, এটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আচ্ছা, দেখো তো, আমি যেটা প্রথম দিন ক্লাসে বলছিলাম যে আমরা প্রত্যেকদিন কি পড়বো না পড়বো সেটা আগে থেকে জেনে নেব, যে ক্লাসের শেষে আমরা ওইগুলো ঠিকঠাক মতো পড়লাম কিনা। তো সবাই আমার সাথে আজকে পুরো ক্লাসটা নোট করবা, ঠিক আছে? নোট করে গ্রুপে পোস্ট দিবা। আমি সবার নোট দেখতে চাই। তোমরা কিন্তু সবাই নোট করো না। আচ্ছা, দেখো প্রথমে আজকে আমরা পড়বো হচ্ছে মৌলিক মৌলিক কণিকা সমূহ। 2 নম্বরে পড়বো হচ্ছে, সবাই কি ক্যালকুলেটর সাথে নিয়ে বসছো? একটু জানাবা আমাকে। আজকে কিন্তু ক্যালকুলেটর লাগবে আমাদের। আমি তোমাদের কিছু কোশ্চেন করব, তোমরা দ্রুত অ্যান্সার করবে ওইগুলো ক্যালকুলেটর। আচ্ছা, মৌলিক কণিকা সমূহ জানবো, তারপর হচ্ছে আমরা জানবো ইলেকট্রনের চার্জ, ভর নির্ণয়, প্রোটন ও নিউট্রনের চার্জ ও ভর নির্ণয়, আর লাস্টে আমরা কিছু এইচডব্লিউ দিয়ে দেবো, ঠিক আছে? সেগুলো তোমরা করে আমাকে দেখাবা, সবাই আমাকে ইনবক্সে দেখাবে এল এইচডব্লিউ গুলো। ওকে। আচ্ছা, তো গত ক্লাসে আমরা দেখো এই দুইটা টপিকে আমরা যা যা পড়বো সেটা আমরা আগের দিন কিছুটা জানছি। কি বলছিলাম আমি গত ক্লাসে? ইলেকট্রনের চার্জ জানছিলাম, ভর জানছিলাম, জানছিলাম না? একটা ছক লেখায় দিছিলাম। দেখি সবাই ইলেকট্রনের ভরটা কমেন্ট করো তো, ইলেকট্রনের ভরটা কমেন্ট করো। আর দেখো, প্রোটন নিউট্রনের চার্জ ও ভর জানছিলাম। আচ্ছা, ঠিক আছে, দেখো এইখানে আমরা গত ক্লাসে সবার একটু গন্ডগোল হয়েছিল নিউটনের চার্জ নিয়ে, তাই না? সেই নিউটনের চার্জ অনেকে অন বলছিল, অনেকে শূন্য বলছিল। আসলে এটা শূন্য, কিন্তু এটা কিভাবে শূন্য হয় আজকে আমরা সেটা দেখবো। হ্যাঁ, হ্যাঁ, স্টোরি বলবো। দাঁড়াও, আগে ঢুকি পড়ার মধ্যে ঢুকতে দাও, তারপরে না স্টোরি বলবো। আচ্ছা, এবার আসো, আমরা তাহলে পড়ার মধ্যে ঢুকে যাই।
দেখো তোমাদেরকে প্রথমে আমি একটা জিনিস এখানে একটা ছবি এনে রাখছি। তোমরা ভাইয়া বলো তো, এই যে মাঝখানে যে বড় অংশটা দেখতে পাচ্ছ, এই যে মাঝখানে যে বড় অংশটা দেখতে পাচ্ছ, আমি দেখো মার্ক করছি, এই বড় অংশটার নাম কি? কে কে জানো? একটু বলো, এই বড় অংশটার নাম কি? যারা জানো তারা বলো। এই যে যে বড় অংশটা মার্ক করতেছি, এটার নাম কি? গুড, 9.1 ইন্টু 10 to the power 31। এই নাজিব ভুল হয়েছে ভাইয়া, +31 লিখে ফেলছে। নিউক্লিয়াস, সানজিদা বলছো নিউক্লিয়াস, আচ্ছা ঠিক আছে। এটা যদি নিউক্লিয়াস হয়, তাহলে বাইরে এই যে যে তোমরা কক্ষপথ বলি এগুলারে আমরা, তাই না? তো এইটাকে কক্ষপথে এখানে কি থাকে বলো তো? এই যে এগুলা কি, এগুলা কি? আমি আজকে তোমাদের কাছ থেকেই বেশি শুনবো, ঠিক আছে? আমি কম পারি তো, তো তোমরা আমাকে জানাবা, তোমরা আমাকে জানালেই হবে। নিউক্লিয়াস, নিউক্লিয়াস, ওকে। তাহলে কক্ষপথে কি থাকে সেটা বলো? ইলেকট্রন, আচ্ছা, ইলেকট্রন। ওকে, আমি আমার ছবিটা সরাই দিই, হ্যাঁ? এবার আমরা কিছু কাজ করবো। দেখো, আচ্ছা আসো, আমরা আমাদের পড়ার মধ্যে ঢুকে যাই। ইলেকট্রন, সবাই কমেন্ট করছো ইলেকট্রন, আচ্ছা। সবাই সাথে সাথে ইলেকট্রনের চার্জটাও কমেন্ট করতে থাকো, ততক্ষণে দেখো আমি তোমাদের জন্য একটা ফ্লো চার্ট আঁকাই, সেটা সবাই আঁকায় ফেলবা। ভাইয়া, এখন গ্রুপে কোনো মেসেজ দিবা না, পার্সোনালি আমাকে কেউ কোনো মেসেজ দিবা না এখন, এখন ক্লাস চলছে। তোমাদেরকে সকাল থেকে বলা হয় যে ক্লাস হবে আজকে, এই ভাইয়ের ক্লাস করবো। আচ্ছা দেখো, আমি আমার পড়ার মধ্যে চলে যাই, এগুলো নিয়ে কথা না বলি, সময় নষ্ট না করি আমরা। দেখো, প্রথমে আমরা একটু, তোমরা আমার সাথে সাথে লিখো, হ্যাঁ? মৌলিক কণিকা সমূহ, মৌলিক কণিকা, এটা আমাদের কি ভাইয়া? আজকে আমাদের প্রথম টপিক হচ্ছে মৌলিক কণিকা। তো তোমরা সবাই মৌলিক কণিকা, একজন কমেন্ট করছিল যে পরমাণুকে ভাঙলে নাকি মৌলিক কণিকা পাওয়া যায়। তোমার কথাটা ঠিক আছে, ও একদম হচ্ছে ধরো ও শুরু থেকে বলছে, ওর কথাটাও ঠিক আছে, ওর উত্তরটা ভুল না। তো এই যে যে মৌলিক কণিকা আমরা পাই পরমাণুকে ভাঙলে, দেখো, তো এই মৌলিক কণিকা থাকে এবার আমাদের কথা হচ্ছে মৌলিক কণিকা কয়টা থাকে আমাদের? মৌলিক কণিকা আছে আমাদের প্রায় 200টার মতো, 200 এর অধিক। কয়টা থাকে? 200 এর অধিক। এই মৌলিক কণিকাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি ভাই, কয় ভাগে? 3 ভাগে ভাগ করতে পারি। দেখো আমি লিখি, প্রথমে হচ্ছে স্থায়ী, কি ভাই? স্থায়ী মৌলিক কণিকা, তারপর হচ্ছে অস্থায়ী, আর তৃতীয়টা হচ্ছে কম্প কম্পোজিট। ওকে, ঠিক আছে। তো আমাদের এই ভাগটা লিখলাম, 3 ভাগে ভাগ করা যায় মৌলিক কণিকাকে, কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাই, কয় ভাগে? 3 ভাগে। ওকে, মৌলিক কণিকাকে 3 ভাগে ভাগ করা হয়। দেখো, এবার আমরা স্থায়ী কণিকাগুলোর সাথে আমরা সবাই পরিচিত, মোটামুটি সবাই পরিচিত স্থায়ী কণিকাগুলোর সাথে। এগুলা কি? এগুলা হচ্ছে আমাদের ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ওকে,
কি কি ভাই? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আচ্ছা সবাই এখন ওই চার্জ কমেন্ট করা বাদ দাও, ক্লাসে ফোকাস কর। আমি যখন বলবো তখন কমেন্ট করবা, ঠিক আছে? তাহলে স্থায়ী কণিকা কয়টা ভাইয়া? স্থায়ী কণিকা পাশে লিখো, স্থায়ী তিনটি। স্থায়ী কয়টি? তিনটি। এবার আসো অস্থায়ী। কি ভাইয়া? অস্থায়ী। আচ্ছা অস্থায়ীর আগে আমরা কম্পোজিটটা জানি। কম্পোজিট হচ্ছে দুইটা। কি ভাই? আলফা, আলফা আর হচ্ছে সরি ডিউটেরন। কি ভাই? ডিউটেরন। আলফা আর হচ্ছে ডিউটেরন। আলফা আর হচ্ছে ডিউটেরন। এবার দেখো, আমাদেরকে যদি কখনো বলা হয় যে অস্থায়ী কণিকা কয়টা, অস্থায়ী কণিকা আছে প্রায় 100 এর বেশি। কয়টা ভাই? 100 এর বেশি আছে। সবাই একটু কমেন্ট করো, অস্থায়ী কণিকা কয়টা বললাম? 100 এর বেশি। এখন এই অস্থায়ী কণিকা কোনগুলা? তোমার কাছে স্থায়ী কণিকা তুমি পাইছো তিনটা, কম্পোজিট কণিকা পাইছো দুইটা। এইগুলা বাদে আর যা পাবা পরমাণুকে ভাঙে তাই অস্থায়ী, ঠিক আছে? আর যা পাবা তাই অস্থায়ী। তো আমরা অস্থায়ীতে যাওয়ার আগে ওই যে আমি বললাম না একটা গল্প বলবো, সেই গল্পটা একটু বলে নিই। দেখো তোমাদের পার্বণ ভাই না খুব রিসেন্টলি হচ্ছে বাসা চেঞ্জ করছে। তো ও যে বাসায় গেছে, ওই বাসার পাশের বাসায় নতুন একটা ভাড়াটে আসছে, ঠিক আছে? তো ভাড়াটে ওইখানে, তো ভাইয়া ওই ভাড়াটের নাম আমাকে বললো যে নতুন আন্টি। কি ভাইয়া? নতুন আন্টি আসছে একটা। নতুন আন্টি মানে হচ্ছে নিউ আন্টি, তাই না? তো আসল কাহিনীটা হচ্ছে কি, ওই নিউ আন্টির একটা মেয়ে আছে, সুন্দর মেয়ে। তো মেয়েটাও খুব চালাক। মেয়েটা কি করে, ওদের ওই দুই বাড়ির মাঝখানে একটা বাগান আছে। দুই বাড়ির মাঝখানে একটা বাগান আছে, আর ওই বাগানটা হচ্ছে তোমাদের পার্বণ ভাইয়ের রুমের জানলা থেকে দেখা যায়। রুমের জানলা থেকে দেখা যায়। তো ওই মেয়েটা এসে প্রত্যেকদিন ওই গার্ডেনে বসবে, আর পার্বণ এখান থেকে দেখবে, মেয়েটাও তাকে দেখবে। তো মেয়েটা কি পাজি না বলো, ও দেখতে পাচ্ছে যে কেউ আর কিছু পার্সোনালি নিও না, এটা জাস্ট একটা মজার গল্প শুনো। ধরো ওই মেয়েটাও ওকে দেখছে, পার্বণও ওকে দেখছে। তো এটা করতে করতে আর কি মেয়েটা পার্বণের মন পেয়ে গেল। তো আলটিমেটলি কি হলো? আচ্ছা সবাই অস্থায়ী কণিকা কমেন্ট করছো, সবাই একটু এইদিকে ফোকাস করো আমি যে কথাটা বলছি। তো মেয়েটা গার্ডেনে বসে, ওই পাজি মেয়েটা গার্ডেনে বসে পার্বণের মন পেয়ে গেল। তো এটাকে আমরা একটু লিখতে পারি না এইভাবে? দেখো এই লাইনটা একটু সবাই লেখো, হ্যাঁ? আমরা বলছি। তো সবাই এটা কি কমেন্ট করছে? আচ্ছা সবাই হাহা দিচ্ছ কেন? ভালো না বলো, মেয়ে পার্বণ ভাইয়া, মেয়েটা পার্বণ ভাইয়ের মন জিতে নিয়েছে। এটা তো খুবই ভালো কথা। দাঁড়াও, কাহিনী এখনো শেষ হয়নি, কাহিনী আমরা আরো বলবো। এটা তো কেবল শুরু, কাহিনী তো কেবল শুরু করলাম। তো মেয়েটা মন পেয়ে গেল, তো এটাকে পার্বণ তার নোটবুকে লিখে রাখছে। নোটবুকে কিভাবে লিখছে রে? নিউ, নিউ আন্টির পাজি মেয়ে গার্ডেনে বসে মন পেল। এটা সবাই একটু লিখো, সবাই খাতায় একদম নিচের দিকে বা কোন এক সাইডে লিখে রাখবা, তারপর আমি দেখাচ্ছি। পুরোটা বলবো, পুরোটা বলবো রে, আমরা ধাপে ধাপে এগোই। কাহিনী যদি তুমি একবারে ক্লাইম্যাক্সে চলে যাও তাহলে তো হবে না। এটা তো আজকে পুরো একটা সিনেমা, আজকের ক্লাসটা হচ্ছে সিনেমা, দেখবা। জাস্ট তোমাদের পার্বণ ভাইয়ের কাহিনী নিয়ে আজকের ক্লাস শেষ হয়ে যাবে, ঠিক আছে? তো যারা যারা মনে করো এই কাহিনীটা কিন্তু অনেক ফ্রেন্ড তোমাদের মিস করে যাবে, তো যারা চাও যে আমার ফ্রেন্ডরাও আমার সাথে একটু মজা পাক, দ্রুত নিয়ে আসো ফ্রেন্ডদের ক্লাসে। এই লাইনটা সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো, নিউ আন্টির পাজি মেয়ে গার্ডেনে বসে মন পেল। এইবার দেখো, এবার আমরা আমাদের কণিকাতে চলে যাই। কণিকাগুলো কি কি লিখো সবাই।
নিউট্রিনো। আমরা একটু পড়বো, একটু মজা করবো, ঠিক আছে? আমি প্রথম দিন বলে নিছি না, রসায়ন পড়াবো রস দিয়ে। রসায়ন পড়াবো রস দিয়ে। তাহলে আমরা প্রত্যেকটা ক্লাসে কিছু না কিছু এরকম ছোট ছোট গল্প রাখবো, ঠিক আছে? নিউট্রিনো, অ্যান্টি নিউ অ্যান্টি নিউট্রিনো, তারপর হচ্ছে পজিট্রন। সবাই লিখতেছো তো? সবাই লিখো। পজিট্রন, তারপর হচ্ছে নিউন, তারপর হচ্ছে গ্রাভিটন। তবে আমি নিচে লিখতেছি এটা, এই লাইনটা সবাই লিখে নিও। আচ্ছা, কেউ কিন্তু এরকম পাজি মেয়ে হবে না, হ্যাঁ? তোমরা এখানে যারা আছো, ক্লাসে যারা আছো, সবাই অনেক ভালো, আমি জানি। এরকম পাজি কেউ হতে যাবে না। নাকি কেউ হতে চাও? বোসন, মেসন, আরো আছে, ওয়েট করো। তোমরা কাহিনী শুনবা, পড়া পড়বা না তা তো হবে না। বোসন, মেসন, আচ্ছা। আর হচ্ছে আমাদের আরেকটা আছে, পাইওন, হ্যাঁ। আচ্ছা, এইটা সবাই লিখছো তো? দেখো আমি একটু তোমাদেরকে মিলাই দিই এবার। আজকে না খুব ভালো লাগছে ক্লাস নিতে। আর কি হলো, এটা মুছে গেছে। Wait, আমি লিখি আবার। পাজি মেয়ে, কারণ আজ হচ্ছে পুরো চাঁদের মধ্যে বসে ক্লাস নিচ্ছি। আমার মাথার উপর চাঁদ, আমি তোমাদের ক্লাস নিচ্ছি, সাথে এরকম সুন্দর ইন্টারেস্টিং একটা গল্প। ভালো লাগছে না? আচ্ছা, কেউ কি পার্বণ ভাইয়ের মতো হতে চাও? তারাও কমেন্ট করে জানাবে। এবার দেখো, আমরা কেন এই কাহিনীটা পড়লাম, দেখো। এই যে যে অস্থায়ী কণিকা, এইটা আছে আমাদের ভাইয়া 100 এর অধিক। কত? 100 এর অধিক। বলছি আমি একবার অলরেডি, 100 এর অধিক। তো 100 এর অধিকের মধ্যে এই যে আমি যে কয়টা লিখছি, এই যে আমি যে কয়টা লিখছি, এইগুলা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তো আমরা মনে রাখবো এইগুলা, আমরা এইগুলা মনে রাখবো। তো এতগুলা নাম ভাইয়া, এই অলরেডি 5টা পড়ছি, আবার এত 8-10টা নাম কিভাবে মনে রাখবো? তো এই কাহিনীটা মনে রাখবা, আর এই লাইনটা আলটিমেটলি মনে রাখবা। এখানে হচ্ছে দেখো, নিউ দিয়ে, নিউ দিয়ে বুঝাইছি নিউট্রিনো, কি? নিউ দিয়ে বুঝাইছি নিউট্রিনো, নিউ দিয়ে নিউট্রিনো। এবার আন্টি, আন্টি অ্যান্টি, তাই না? সুন্দর মিলিয়ে যায় না? আন্টির পাজি মেয়ে, তাহলে আন্টি দিয়ে অ্যান্টি নিউট্রিনো। আচ্ছা, এবার দেখো, পাজি, পাজি দিয়ে পজিট্রন, পাজি দিয়ে কি? পজিট্রন, পাজি দিয়ে পজিট্রন। ওই যে পাজি মেয়ে পজিটিভ আধানকে আকর্ষণ করছে, তোমাদের পারুল ভাই তো পজিটিভ। আচ্ছা, মে মিউন, মে কি? মিউন, মে মিউন। আচ্ছা, এবার দেখো গার্ডেন গ্রাভিটন, গার্ডেনে আছে কি? গ্রাভিটন, ওকে। এবার বসে মন পেল, বসেতে বসন, বসেতে বসন, মনে আবার মেসন, কি? মনে আবার মেসন, পেলোতে পাইয়ন। আমরা কি বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ, ওইটা মিউন, ওইটা মিউন। গ্রাভিটন রে, মুছে গেছে, দাঁড়াও আমি আর সুন্দর করে লিখে দিচ্ছি। এটা তো আশা করি সবার লেখা শেষ লাইনটা। ওটা গ্রাভিটন, বুঝছো না? দাঁড়াও, গ্রাভিটন, ঠিক আছে। আচ্ছা, এইটুকু কি সবার কাছে ক্লিয়ার কিনা? সবাই একটু কমেন্ট করে ফেলো, দ্রুত কমেন্ট করে ফেলো। আমাদের প্রথম টপিক সবার কাছে ক্লিয়ার কিনা? মাইশা বলছো লেখা ক্লিয়ার না, তো তাহলে তোমার নেটওয়ার্কের সমস্যা, কারণ এখান থেকে আমি আরেকটা ফোন দিয়ে দেখছি, এখানে একদম ক্লিয়ার দেখতে পাচ্ছি। ওকে,
কতটা ক্লিয়ার ভাইয়া? ক্রিস্টাল ক্লিয়ার কিনা, পানির মতো একদম মিনারেল ওয়াটারের মতো ক্রিস্টাল ক্লিয়ার হওয়া লাগবে প্রত্যেকটা টপিক। আমি আগের দিন বলছিলাম যে আমরা সেদিন পড়েছি কেমিস্ট্রির অ ক খ। অ ক খ, আজকে আমরা কিছু শব্দতে যাচ্ছি, অ ক খ থেকে এখন আমরা শব্দতে ট্রান্সফার হচ্ছি। তো এগুলো প্রত্যেকটা ধাপ আমাদের একদম ক্রিস্টাল ক্লিয়ার হওয়া লাগবে। সবাই লেখো যে একদম ক্রিস্টাল ক্লিয়ার, লেখো সবাই লেখো। ইয়েস, গ্রাভিটন। ওকে, ক্লিয়ার। আচ্ছা, পানির মতো ক্লিয়ার। ঠিক আছে শান্তিদা, এরকম লাগবে। নাজিব ক্রিস্টাল ক্লিয়ার। ওকে। ক্লাসুর বলছো ওয়াটারের মতো ক্লিয়ার। আচ্ছা, তুমি তো দেখি ভিনদেশি হয়ে গেল ক্লাসুর। শোনো, ক্লাস করব। আচ্ছা, এইটা কি সবার তোলা শেষ? তাহলে আমি স্লাইডটা চেঞ্জ করছি, হ্যাঁ। আমি তোমাদেরকে আবার এটা পিডিএফ দিয়ে দিব, সমস্যা নেই, চিন্তার কোনো কারণ নেই। এবার আমরা আমাদের পরের টপিকে যাই। আমাদের পরের টপিক হচ্ছে ইলেকট্রনের চার্জ নির্ণয়। কি ভাই? ইলেকট্রনের চার্জ নির্ণয়। আচ্ছা, ইলেকট্রনের চার্জ নির্ণয়। আচ্ছা, তোমরা সবাই অলরেডি একবার ইলেকট্রনের চার্জ কমেন্ট করে ফেলছো, সমস্যা নাই। সে যদি বলছো ক্লিয়ার লাইক ওয়াটার। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। এবার তোমরা আমাকে বলো, আমি আগের দিন বলছিলাম যে হচ্ছে ইলেকট্রনিক চার্জ একজন ব্যক্তি নির্ণয় করেছিল, তার নামটা একটু সবাই লেখো। মাওলা, মাহাবুয়াতুল মাওলা। তুমি বলছো কয়টা ক্লাস হয়েছে? আজকে সেকেন্ড ক্লাস। প্রথম ক্লাসটা হয়েছে একদম, ওইটা হচ্ছে একদম বেসিক ক্লাস, একদম অ ক খ টাইপের ক্লাস, ঠিক আছে? ওইটা তুমি একটু করলেই হবে। ওইটা তুমি একবার একটু দেখে নিলেই হয়ে যাবে। আজকের ক্লাসটা ইম্পর্টেন্ট, এটাই ফোকাস করো। রবার্ট মিল্কান, জান্নাতুল বলছো রবার্ট মিল্কান। আচ্ছা, ঠিক আছে। রবার্ট মিল্কান কি করছিল বলো তো? রবার্ট মিল্কান তৈলবিন্দু পরীক্ষার মাধ্যমে কি, সরি, তৈলবিন্দু পরীক্ষার মাধ্যমে। আজকে আমি ক্লাসে একজনকে দেখতে পাচ্ছি, একটা ছেলেকে। আচ্ছা, শান্ত ভাইয়া বলছে আমার নামটা একটু বলেন। আচ্ছা, সবাই শান্ত ভাইয়ের কাছে না একটু কমপ্লেন করবা, শান্ত ভাইয়ের জন্য আজকে তোমরা আমাকে দেখতে পাচ্ছ না, তাই আর কি। আমি রাগ করে শান্ত ভাইয়ার নাম বলবো না। তৈলবিন্দু পরীক্ষার মাধ্যমে ইলেকট্রনের চার্জ নির্ণয় করেন। ওকে, আজকের ক্লাসটা দ্রুত শেষ হতে পারে, লেন্দিও হইতে পারে, ঠিক আছে? আমি জানি না, কিন্তু আমি আজকে খুব ধীরে সুস্থে পড়াবো। আচ্ছা, সবাই ক্লাসে ফোকাস করো, কেউ কমেন্টে ফোকাস করবে না, ঠিক আছে? ক্লাসে ফোকাস করো এখনই। একটুখানি না বুঝলে কিন্তু আমি দ্রুত স্লাইড মুছে দেবো আর দেখতে পারবো না। আচ্ছা, ঠিক আছে। তো দেখো, ইলেকট্রনের চার্জ নির্ণয় আমরা বলছিলাম তৈলবিন্দু পরীক্ষার মাধ্যমে রবার্ট মিল্টন ইলেকট্রনের চার্জটা নির্ণয় করেন। এখন তৈলবিন্দু পরীক্ষাটা আমি তোমাদেরকে পড়াতে চাচ্ছিলাম, কিন্তু হয় এখন যদি তোমাদেরকে আমি খুব ডিটেইলসে তৈলবিন্দু পরীক্ষাটা পড়াতে যাই, তাহলে আর কি তোমাদের মাথার উপর দিয়ে যাবে, কারণ তোমরা হচ্ছে ফিজিক্স সেকেন্ড পার্টের চৌম্বকের অধ্যায়টা পড়ো নাই এখনো। তো ওইখানে তৈলবিন্দু পরীক্ষা থেকে মিল্টন কিভাবে একটা ইকুয়েশন আনে,
সেই ইকুয়েশনটার নাম হচ্ছে চার্জ টু মাস রেশিও, মানে ওটা আর কি একটা অনুপাত। তো আমরা শুধু ওই অনুপাতটা দেখবো, অনুপাতটা থেকে চার্জ আর ভরটা নির্ণয় করে আসবো। তারপর যখন তোমরা খাতায় এক কোণায় লিখে রাখো যে ফিজিক্স সেকেন্ড পার্টে চৌম্বক পড়ার পরে ভাইয়া এটা প্রমাণ করে দেখাবে, তো তখন আমি আবার একটা ক্লাসে দেখাই দিব। তো আজকে আমরা নর্মালি তোমাদের যেটুকু জ্ঞান আছে সেইটুকু দিয়ে আমি তোমাদেরকে চার্জটা নির্ণয় করে দেখাবো। তো দেখো, আমাদের এই কাহিনীটা শুরু হয়েছিল হচ্ছে 1830 সালে। 1830 সালে একজন মহৎ বিজ্ঞানী আছে। 1830 সালে মাইকেল ফ্যারাডের মাধ্যমে, মাইকেল ফ্যারাডে, ইনি কি করছিল, আমাদের তড়িৎ বিশ্লেষণ করছিল তখন। কিভাবে তড়িৎ বিশ্লেষণ, তড়িৎ বিশ্লেষণ করে দেখাইছিল। তো তড়িৎ বিশ্লেষণ করলে তখন উনি দেখছিল যে, আমাদের তড়িৎ বিশ্লেষ্য যে দ্রবণটা ওইটা নিয়েছিল উনি সিলভারের। কি ভাই? সিলভার, সিলভার সিলভারের তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ নিয়েছিল। তো সেইখান থেকে সিলভার আয়নটা উনি দেখলো যে সিলভার আয়নটা কিছু একটা গ্রহণ করে, তখন উনি জানতো না যে এটা কি, কিছু একটা গ্রহণ করে সিলভার ধাতুতে পরিণত হচ্ছে। পরে আমি কিছু বলি নাই, তৈলবিন্দু পরীক্ষার মাধ্যমে পরে আমি কিছু বলি নাই। বলছি যে ওইটার প্রমাণটা আমি পরে দেখাবো, এইটুকুই বলছি, ওইটা বোঝার কোনো দরকার নাই, যা এখন যেটুকু লিখতেছি সেটুকু দেখো। আচ্ছা, তো দেখো উনি ধারণা করলেন যে এইখানে কিছু একটা জমা হচ্ছে। তো তারপর উনি আরো একটু ডিটেলস গবেষণা করে দেখলেন এইখানে হচ্ছে 96,500 কুলম, এইরকম কিছু একটা চার্জ এই সিলভারটা গ্রহণ করতেছে, এই গ্রহণ করে তারপরে এইখানে ধাতুতে পরিণত হচ্ছে। তো উনি এইটাকে নাম দিলেন, এই যে যে 96,500, এখন তুমি যদি কষ্ট করে কিছু একটা আবিষ্কার করো, তুমি চেষ্টা করবা না সেটা সবাইকে জানানোর তোমার নামে যে তুমি আবিষ্কার করছো। যেভাবে তোমাদের শান্ত হওয়ার চেষ্টা করে যাচ্ছে যে এখন ক্লাসের থেকে ফোকাস সরায় নিজের দিকে ফোকাস নেয়ার, সেইভাবে এই ফ্যারাডেও চেষ্টা করছে। ফ্যারাডে কি করছে, এই 96,500 কে নিজের নামে চালান দিয়ে দিচ্ছে। কি? এক ফ্যারাডে। কি বলছে, এটাকে সে বলে দিচ্ছে যে এটা হচ্ছে এক ফ্যারাডে। এখন এই এক ফেরাডের আগে এইবার পারভন ভাইয়ের কাহিনীর আরেকটু বিস্তারিত আমরা জেনে আসি। পারভন ভাইয়ের কাহিনীর সেকেন্ড পার্টে চলে আসছি আমরা। তো ওই যে পাজি মেয়েটাকে পারভন ভাই, আমি বললাম যে পাজি মেয়েটা পারভন ভাইয়ের মন পেয়ে গেছে। তো পারভন ভাই তো ওকে পছন্দ করতো, তারপর হচ্ছে ওরা অনেক দিন থেকে 2-3 মাস থেকে বাসাটা চেঞ্জ করে ফেলে। বাসা চেঞ্জ করে ফেললে পারভন ভাইয়ের মন খুবই খারাপ হয়ে যায়। তারপর হচ্ছে পার্বণ ভাই একদিন আমার সাথে দেখা করতে আসে যশোরে। তো এখানে একটা সিনেমা হল আছে, সবাই হয়তো চিনবা, যশোরের বিখ্যাত মনিহার সিনেমা হল, তাই না? মনিহার সিনেমা হল। তো ও ও হচ্ছে ওইখান থেকে আমরা দুজন, সিনেমা দেখে বের হয়েছি। বের হওয়ার পরে পার্বণ হঠাৎ দেখি একজনের দিকে তাকিয়ে একদম থমকে দাঁড়ালো। তো থমকে দাঁড়ায়, ও হচ্ছে ও তার পিছু নেওয়া শুরু করলো। সে যাচ্ছিল রাস্তা দিয়ে, ও তার পিছু নেওয়া শুরু করলো। পিছু নিতে নিতে পার্বণ হচ্ছে, মেয়েটা একটা পার্কের দিকে যাচ্ছিল, সেই মেয়েটা। তো পার্বণও সেই পার্কের দিকে গেল। পার্বণ সেই পার্কের দিকে যে, এখন পার্বণ চিন্তা করছে, ওই দিন ছিল হচ্ছে পার্বণের বার্থডে। বার্থডে কবে জানো? পার্বণ ভাইয়ের বার্থডে হচ্ছে 6 অক্টোবর। কত? 6 অক্টোবর। আচ্ছা, পার্বণ ভাইয়ের বার্থডে হচ্ছে 6 অক্টোবর। তো ওই দিন ছিল পার্বণ ভাইয়ের বার্থডে। তো ও চিন্তা করলো কি আজকে তো আমার বার্থডে, কেউ তো কোনো গিফট দেয়নি, তো নিজের গিফট নিজে তৈরি করি। আজকে আমি ও মানে ওই মেয়েটাকে তার মনের কথা বলে দিই। তো পার্বণ গেল বলতে, হ্যাঁ, পার্বণ বলতে গেল। তো মেয়েটা পিছু করতে করতে পার্কের মধ্যে যে হাঁটু গেড়ে বসে আর কি, ওর কাছে একটা গোলাপ ছিল, সেই গোলাপটাও দিল, আর আমি পিছন থেকে সব দেখছি। তো গোলাপটা দিলে পর তখন বাজে হচ্ছে সন্ধ্যা 6টা 2, কত ভাই? সন্ধ্যা
ছয়টা দুই, সবাই একটু খেয়াল করি আমি কোথায় কি লিখছি কোথায় কি বলছি। তখন বাজে হচ্ছে সন্ধ্যা 6টা 2, আর ওর বার্থডে ছিল 6 অক্টোবর। এই ইনফরমেশন গুলো কিন্তু খুবই লাগবে, এই ইনফরমেশন গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ভাইয়াকে পরে জিজ্ঞাসা করবে না, ভাইয়ার বার্থডেতে ভাইয়াকে উইশ করবে না 6 অক্টোবরে, ঠিক আছে? তো 6টা 2, এখন পার্বণ ভাইয়া যখন মেয়েটাকে গোলাপটা দিল, বলল তার মনের কথা বলে দিল, তখন মেয়েটা কি করছিল? একটু বাংলা সিনেমার কথা চিন্তা করো, বাংলা সিনেমার কথা চিন্তা করে ভাবো। প্রথমে তো অ্যাকসেপ্ট করে নাই, সে ডাইরেক্ট না বলে দিল। কি বললো? না। না বলে দিল, কিন্তু কিভাবে যে না বলছিল সেইটা আমি আর না বলি, ঠিক আছে? তাহলে পার্বণ ভাই আরো লজ্জা পাবে। তো না বলে দিলে পরে এবার পার্বণের তো অভ্যাস আছে, বলছিলাম ওই যে মন পেয়ে গেছে পাজি মেয়েটা, সেটাও নোট করছে। তো এই কাহিনী কি ও নোট না করে পারে? ও বাসায় এসে লিখে ফেললো। এটাকে ও একটু গাণিতিক ভাবে লিখলো। গাণিতিক ভাবে কিভাবে লিখছে দেখো। তখন বাজছিল হচ্ছে 6টা কত, টাইমটা কত ছিল লিখো তো সবাই। 6টা 2, 6টা 2 আর 6 অক্টোবর, অক্টোবর মাস নিশ্চিত ভাবে 10, সাংখ্যিক ভাবে জানি 10। তাহলে আচ্ছা, দেখো 6টা 2 টাইম, এবার ওইটাকে গুণ দিল তার জন্ম মাস দিয়ে। এবার সে পাওয়ারে কি করলো? পাওয়ারে দিল হচ্ছে 23। আচ্ছা, আমি একটা জিনিস মিস্টেক করছি। ওর জন্ম তারিখটা দেখছো? ওর আমি খুব ভালো ফ্রেন্ড, তাও ওর জন্ম তারিখটা আমি ভুলে গেছি। ওটা 23 অক্টোবর ছিল, হ্যাঁ। না রে, ভাইয়াকে একসেপ্ট করে নাই। ভুল, আমি একটু ভুল বলে ফেলছি, 6 অক্টোবর না 23 অক্টোবর। তো এই যে যে সংখ্যাটা আর ওকে যে না বললো, তো এইটাকে নাম দিল হচ্ছে না ইকুয়েশন দিয়ে। কি? না ইকুয়েশন। তারপরও দেখলো এই জিনিসটা হচ্ছে আসলে ওর কেমিস্ট্রিতে পড়ছিল, সেটা হচ্ছে কি অ্যাভোগাড্রোর সংখ্যা। কি ভাই এটা? অ্যাভোগাড্রোর সংখ্যা। নাজিবের সাথে মিলে গেছে। 28 অক্টোবর। আচ্ছা, আমি আশা করি সবাই এটা বুঝতে পারছো যে আমি কেন লিখলাম। তাহলে এটা লিখো, কি ওর কিসের সাথে মিল পেলো এটার সংখ্যাটা লেখার পর। সবাই একটু কমেন্ট করো, আমি দেখবো। অ্যাভোগাড্রোর সংখ্যা, গুড, সবাই বুঝতে পারছো তার মানে এই জিনিসটা কি। তো এইটাকে এখন পার্বণ তো এটা মিল পেয়ে গেছে, তারপর ভাবলো ইস, ওরে ওর একে তো রিজেক্ট করলো ওকে, তারপর আবার নতুন কিছু বানাতে চেষ্টা করলো, সেইটাও আরেকজন আগে থেকে বানায় রেখে গেছে। খুবই কষ্ট পাইলো। তারপর থেকে পার্বণ ভাইয়া চুপচাপ হয়ে গেছে, বুঝছো? আমাদের সাথেও ঠিকঠাক মতো কথা বলে না, দেখো না ক্লাসেও নাই। ক্লাসেও আমাদের সাথে সে নাই। সবাই আজকে বলবা গ্রুপে যে ভাইয়া কেন ক্লাসে ছিল না, কারণ সে হতাশ। তো এই অ্যাভোগাড্রোর সংখ্যাটা আমি আবার একটু লিখি। এই অ্যাভোগাড্রোর সংখ্যাটা হচ্ছে এক মোলে যতটি পরমাণু আয়ন থাকে, দেখো। এখন কেন লিখলাম এই মানে হচ্ছে, ধরো তোমাকে এক মোল একটা অণু দিল, বললো এর মধ্যে কতটি পরমাণু আছে। এক মোল উম, এক মোল সোডিয়াম দিয়ে বললো এর মধ্যে কতটি অণু আছে, তো তুমি বলবা কতটি পরমাণু আছে, তো তুমি বলবা অ্যাভোগাড্রোর সংখ্যা সমান সংখ্যক, অর্থাৎ 6.02 × 10⁻23।
এই অ্যাভোগাড্রোর সমান সংখ্যক। তো এইরকম এই অ্যাভোগাড্রোর সংখ্যাকে ধরে এই যে আমাদের মাইকেল ফ্যারাডে বললেন যে এইখানে হচ্ছে 1 মোল ইলেকট্রন থাকে। কত? 1 মোল ইলেকট্রন। 1 মোল ইলেকট্রন গ্রহণ করে এইটা সিলভার ধাতুতে পরিণত হচ্ছে। এটা আমি মুছে দিচ্ছি, তোমাদেরকে আরেকবার একটু বলে নিই। আচ্ছা, আমাদের ভাইয়ের কাহিনী কিন্তু এখানে শেষ। ভাইয়ের কাহিনী যেহেতু ভাইয়া এখন হতাশ, তো ভাইয়াকে নিয়ে আর কিছু বলা যাবে না। ভাই কিন্তু অত্যন্ত হতাশ, এই জন্য ভাইকে নিয়ে কিছু আর বলবা না কেউ। ঠিক আছে? তো দেখো এখানে আমরা কি লিখছি, যে 1 মোল ইলেকট্রন, ভাই 1 মোল ইলেকট্রন গ্রহণ করে এই যে এই আয়নটা এই ধাতুতে পরিণত হয়েছে। তাহলে আমরা কি লিখতে পারি? আর এই 1 মোলের চার্জ কত বলছিলাম আগে? দেখো এই যে এখানে বলে রাখছিলাম যে 96,500। 96,500। তো আমরা একটু ঐকিক নিয়ম পাটিগণিত জানি না সবাই? তো পাটিগণিতটা একটু পড়ি, যে 1 মোল এখান থেকে লিখে লিখতে পারি 1 মোল ইলেকট্রন, আবার সেটা চার্জ আগে বলে ফেলছিল 96,500 কুলম্ব। তো এটাকে আমরা বলতে পারি 1 মোল ইলেকট্রনের চার্জ 96,500 কুলম্ব। তাহলে 1 মোল বলতে আমরা কতটা লিখলাম? কতটা লিখলাম? সবাই একটু কমেন্ট করো অ্যাভোগাড্রোর সংখ্যাটা। এটা তাই না? 1 মোল বলতে হচ্ছে এতটা ইলেকট্রন। কয়টা ইলেকট্রন? 6.02 ইন্টু 10⁻23 ইলেকট্রন। তাহলে কি 1 মোল বলতে 6.02 ইন্টু 10⁻23 ইলেকট্রনের চার্জ। এটা কত? 96,500 কুলম্ব। ওকে, তাহলে একটা ইলেকট্রনের চার্জ কত? তাহলে হচ্ছে আমাদের 96,500 ভাগ 3 কুলম্ব। ওকে, পাইছি। এবার এটাকে আমরা একটু হিসাব করে আসি। সবাই একটু নিজেরাও ক্যালকুলেটর করা শুরু করো সবাই। আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো কত ভাগ ছিল, উপরে ছিল 96,500, তারপর ছিল হচ্ছে এই যে দেখো কত পাইছি আমরা, কত পাইছি রে, এটা কত পাইছি বলো তো? এই জিনিসটা কি সবাই চিনো? এই এই কি মজা না? দেখো এতদিন এই জিনিসটা মুখস্থ করছি, আজকে এই জিনিসটা আমরা ডাইরেক্ট প্রমাণ করে দেখাচ্ছি। মজা না? 1.6 ইন্টু 10⁻⁻19। তো আমরা ইলেকট্রনের চার্জ নির্ণয় করে ফেলছি। শেষ আমাদের কাহিনী। তো এটা আমরা ডাইরেক্ট যে লিখে ফেলি, এখানে লিখে ফেলি। কত আসছে ভাই আমাদের? 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। এখন এই ইলেকট্রন, ইলেকট্রন আমরা আবার পড়ছিলাম যে হচ্ছে তোমার থমসন ক্যাথোড পরীক্ষার মাধ্যমে বলছিল না ইলেকট্রনের অস্তিত্ব, সে কি বলছিল? এটা হচ্ছে ঋণাত্মক আধান যুক্ত। তাই এইখানে আগে একটা মাইনাস চিহ্ন। তাহলে ইলেকট্রনের চার্জ কত নির্ণয় করলাম আমরা? 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। এখন এইটুকু সবাই বুঝছো কিনা? সবাই আবার একটু কমেন্ট করো। তুমি ক্যালকুলেটর ভুল চাপছো প্রিয়ন্তী, ঠিক করে ক্যালকুলেটর প্রেস করো, তাহলে দেখবে অ্যান্সার ঠিক আসবে। এই পর্যন্ত সবার ক্রিস্টাল ক্লিয়ার কিনা একটু কমেন্ট করো। কেন রে, মিলবে না কেন? আমার তো মিলে গেছে। ক্যালকুলেটর ঠিক করে চাপো। এই যে দেখো আমি কিভাবে ক্লিক করছিলাম, সবাইকে একটু দেখাই। এই যে দেখো এই জায়গাটা দেখো তাহলে সবাই দেখো আমি কিভাবে লিখছি 96,500 বাই এই। আচ্ছা, সবাই কমেন্ট করতেছো, ক্লিয়ার? এবার আমরা এখানে দেখো আমাদের ইলেকট্রনের চার্জ, আগের দিন আমি তোমাদের যদিও একটা বলছিলাম, কিন্তু আমাদের আরো জানা লাগবে।
যে ভাই ইলেকট্রনের চার্জ সম্পর্কে আরো জানা লাগবে, সেটা আমরা এখন লিখবো। আচ্ছা ভাই, 96,500 এর হিস্টোরি, ওইটা হিস্টোরি বলতে কি, ওই যে মাইকেল ফ্যারাডে তড়িৎ বিশ্লেষণ করছিল, তড়িৎ বিশ্লেষণ করার পরে হচ্ছে ও দেখলো যে আয়নটা জাস্ট একটা মানে এক এক ধনাত্মক আয়ন, ওইটা হচ্ছে কিছু একটা গ্রহণ করে ধাতুতে পরিণত হচ্ছে। তো ওইটাকে চিন্তা করলো, তারপর যখন ও ওটার কোনো বুঝতে পারলো না যে এটা কি গ্রহণ করতেছে, অবশ্যই নেগেটিভ কিছু, কিন্তু সেটা কি, তখন ও ভাবলো এইটার, ওইখানে একটা চার্জ নির্ণয় করলো ও, সেটা হচ্ছে 96,500 কুলম চার্জ নির্ণয় করলো। তারপরও ওইটা নিজের নামে চালাই দিল যে ওইটা হচ্ছে 1 ফ্যারাড। আচ্ছা, একজন বলছো ফার্স্ট যান। আচ্ছা, ফার্স্ট আমি আজকে ইচ্ছা করেই যাচ্ছি না, বুঝছো, কারণ এটা যদি আমি খুব ফার্স্ট যাই, তোমাদের অনেকের কাছে এটা ইজি মনে হতে পারে, কিন্তু এটা হচ্ছে একদম বেসিক জিনিস, তো তোমাদের বেসিকটা আমি ধীরে ধীরে করতে যাচ্ছি, এত ফার্স্ট যে তো কোনো লাভ নাই। তো মানে আমি এটা এক ক্লাসেও শেষ করাই দিতে পারি। দুইটা ক্লাস দাও, দুইটা ক্লাস দেখো গুণগত রসায়ন শেষ করাই দিচ্ছি। তারপর কি করবা, মনে থাকবে এখন এত দ্রুত যে? আচ্ছা দেখো, এখানে আমরা ইলেকট্রনের চার্জ কত পেলাম? আচ্ছা, আমি কি অনেক স্লো যাচ্ছি? তাহলে সবাই বলো, আমি দ্রুত পড়াই দিচ্ছি। সবাই একটু কমেন্ট করো যে আমি কি অনেক স্লো যাচ্ছি কিনা। হ্যাঁ, একটা ইলেকট্রনের চার্জ কেন বের করা হলো? আচ্ছা, তুমি মানুষটা, এখন যদি তোমাকে আমি বলি যে হচ্ছে এখানে মানে একটা গরুর পাল আছে, গরুর পাল থেকে কারো একজনের নাম ধরে জিজ্ঞাসা করবা। আচ্ছা, বিষয়টা আরেকটু ইজি করে বলি, ধরো আমরা কি বলছিলাম যে এক ইলেকট্রন উনি বের করছিল হচ্ছে 1 মোলের জন্য, 1 মোলের জন্য চার্জ বের করে ফেলছিল 96,500। কিন্তু আমরা যদি একটা ইলেকট্রনের চার্জ বের করতে না পারি, তাহলে তুমি 10টা ইলেকট্রনের চার্জ বের করবা কি করে? কারণ এর মধ্যে তো আছে হচ্ছে 6.02 ইন্টু 10⁻23টা, তাই না, 23টা। তো এখান থেকে আমাদের একটাই বের করতে হবে। এক হচ্ছে তোমার পূর্ণ, পূর্ণ জিনিস যেটাকে আমরা বলি বলি না 100%, তো এটাকে এক ধরে নিয়ে একটা এক বের করা হয়েছে, একটার জন্য বের করা হয়েছে। এবার দেখো, ইলেকট্রনের চার্জকে আমরা আরেকটু জানবো, আর কয়েকটা এককে জানবো। তোমরা সবাই জানো যে আমাদের হচ্ছে ফিজিক্সে পড়ছো না, এসআই একক আছে, সিজিএস একক আছে, তো এরকম। আচ্ছা, সিজিএস একক আছে। তো দেখো, এসআই একক, এই যে যেটা আমরা লিখছি এইটা হচ্ছে এসআই একক। এখন কেমিস্ট্রির জন্য আরো দুইটা একক জানা লাগবে, সেটা এটা একটু সবাই লিখো আমার সাথে। 1.6 ইন্টু 10⁻⁻20 ই এম ইউ, এই একটা একক। আর একটা হচ্ছে 4.8 ইন্টু 10⁻⁻10 ই এস ইউ। এখন এই দুইটার মানে কি, কোনটার মানে কি আমি একটু দেখাই দিই। এটা কিন্তু সবাই ভালো করে বুঝবে, এইটার মানে হচ্ছে ইলেকট্রো ম্যাগনেটিক ইউনিট। আচ্ছা, আর এইটা হচ্ছে ইলেকট্রো স্ট্যাটিক ইউনিট। ওকে, তো আমাদের কেমিস্ট্রির জন্য তোমরা যদি চাও যে ভাই এতগুলো মনে রাখবো কি করে, তাহলে অবশ্যই এইটা তো সবাই জানোই, এইটা তো সবাই জানোই, কমন, এইটা সবার জানা আছে। তো সবাই একটু এইটা মুখস্থ করবা, এই সিজিএস একক, এইটা হচ্ছে কি ভাই, এটা হচ্ছে সিজিএস একক। ওকে, এটা হচ্ছে সিজিএস একক। তো এইটা সবাই একটু মনে রাখবা, আর এইটার পাশে একটু লিখে রাখো যে অন ইএমইউ সমান হচ্ছে 10 কুলম্ব, আর
অন কুলম্ব সমান হচ্ছে 3 × 10⁻৯ ESU। এটা আমাদের ম্যাথ করতে গেলে লাগবে অনেক জায়গায়। সরি, এটা হচ্ছে ইউ। হ্যাঁ, তো এটা আমাদের ম্যাথ করতে গেলে লাগবে অনেক জায়গায়, দেখো। আচ্ছা ঠিক আছে, আমি দ্রুত পড়াচ্ছি, না স্লো পড়াবো না। ভাবছিলাম ধীরে সুস্থে আস্তে আস্তে করে তোমাদের বোঝাবো, কিন্তু তোমরা এত ব্যস্ত, তোমরা আমার থেকেও ব্যস্ত। ওকে, খুব দ্রুত পড়াবো, তারপর না বুঝলে আমাকে কিছু বলতে পারবে না। আচ্ছা, এইটা একটু সবাই জেনে রেখো। এটা সবাই, এটা সবাই কমেন্ট করো তো, এটা সবাই একটু কমেন্ট করো। এটা সবাই একটু কমেন্ট করো। এটা কমেন্ট করো, এটা দিয়ে আমরা ম্যাথ করবো। আচ্ছা, চার শেষ, এবার আমরা ভরে যাব। আচ্ছা, ইলেকট্রনের ভর নির্ণয় আসো। দেখো, আমরা আগের দিন কি করছিলাম? ক্যাথোড রশ্মি পরীক্ষার মাধ্যমে হচ্ছে থমসন ইলেকট্রন আবিষ্কার করছিল, তাই না? তো ক্যাথোড রে পরীক্ষাটা কিরকম ছিল? এরকম একটা নল ছিল, নলের মধ্যে এক পাশে হচ্ছে তোমার নেগেটিভ ছিল, এক পাশে পজিটিভ, মানে ব্যাটারির সংযোগ দেওয়া ছিল। তো এইখানে ছিল হচ্ছে হাইড্রোজেন গ্যাস, আর ছিল হচ্ছে চাপ, হাইড্রোজেন গ্যাসের চাপ ছিল হচ্ছে 1 মিলিমিটার মার্কারি। এটা আমরা আগের দিন দেখছিলাম যে এখানে যখনই আমরা, আর ভোল্টেজ ছিল হচ্ছে 10 কিলোভোল্ট থেকে 20 কিলোভোল্ট, যখনই আমরা এই সংযোগটা ওপেন করি তখন হচ্ছে এইখান থেকে একটা রশ্মি, এইখান থেকে মানে এই নেগেটিভ সাইড থেকে, এই নেগেটিভ সাইড থেকে একটা রশ্মি এইদিকে যাওয়া শুরু করে। এইটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ। তো রশ্মিটা নেগেটিভ থেকে পজিটিভের দিকে যায়, ঠিক আছে? তো নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাওয়া শুরু করে, তারপর হচ্ছে এই যে থমসন কি করেন, এইখানে আরেকটা বিদ্যুৎ সংযোগ দেন, এক্সট্রা একটা তড়িৎ ক্ষেত্র আনেন, এখানে দেন পজিটিভ, এখানে দেন নেগেটিভ, সরি এখানে দেন নেগেটিভ, এখানে দেন নেগেটিভ। তো তখন এই রশ্মিটা কি করে, রশ্মিটা হচ্ছে পজিটিভের দিকে বাঁকায় যায়, কি করে পজিটিভের দিকে বাঁকায় যায়। আবার যখন একটা ম্যাগনেটিক ফিল্ড আনেন, একটা ধরো এটা হচ্ছে নর্থ সাউথ, আচ্ছা ম্যাগনেটিক ফিল্ড আনলেও রশ্মিটা ওইদিকে বাঁকায় যাচ্ছে। তো এইটা থেকে হচ্ছে থমসন ধারণা করেন যে এইখানে ঋণাত্মক চার্জ ধর্মী কিছু আছে, এবং সেটা হচ্ছে ইলেকট্রন। এটাই ছিল ক্যাথোড রশ্মির পরীক্ষা। তো যারা বোঝোনি, এটা আমি খুব শর্টে বলে দিলাম। তো এইখান থেকে এই যে যে মানে থমসন যে পরীক্ষাটা করলো, দেখো, একটা আচ্ছা দেখো, থমসন যে এই যে পরীক্ষাটা করলো না, আচ্ছা সবাইকে ওইটা কমেন্ট করছো, দুইটা ইউনিট যে লিখে দিছিলাম। এই 2 কুলম না রে, ওইটা অন কুলম। অন কুলম ইজ ইকুয়াল টু 3 × 10⁹ ESU। একজন লিখছে 2 কুলম। আচ্ছা দেখো, ইলেকট্রনের ভর তো, ওই যে ক্যাথোড রশ্মি পরীক্ষা করলো ওইটা থেকে থমসন একটা ইকুয়েশন আনছিল। সেই ইকুয়েশনটা ছিল এরকম: E/m = 2V/B²R²। এখন এইখানে ই ছিল হচ্ছে চার্জ, কার চার্জ? ইলেকট্রনের চার্জ। এটা ছিল হচ্ছে ইলেকট্রনের ভর। এবার এইটা ছিল হচ্ছে ওই যে যে ভোল্টেজটা বললাম, সেই ভোল্টেজ। এবার দেখো, এটা ছিল হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের যে মানে প্রাবল্য, মানে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য আছে, চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য, ম্যাগনেটিক
আর এটা ছিল হচ্ছে রেডিয়াস। কিসের রেডিয়াস? নলের রেডিয়াস। আচ্ছা, দেখো এইবার এইখানে যে ইকুয়েশনটা পাইলো, এই ইকুয়েশনটার নাম হচ্ছে, এই ইকুয়েশনটার মধ্যে এই যে যে অংশটুকু তোমরা দেখতে পাচ্ছ, এই যে যে অংশটুকু দেখতে পাচ্ছ, এই অংশটার নাম হচ্ছে চার্জ টু মাস রেশিও। কি ভাই? চার্জ টু মাস রেশিও। দেখো উপরে আছে চার্জ, উপরে আছে চার্জ, উপরে আছে চার্জ, নিচে হচ্ছে ভর। উপরে চার্জ, নিচে ভর, তাই এটাকে বলছি চার্জ টু মাস রেশিও। তো তোমরা এইমাত্র জেনে আসছো, তোমরা এইমাত্র জেনে আসছো ইলেকট্রনের চার্জ কত। এটাকে দেখো, এইটুকু বাদ, আমাদের আমাদের লাগবে খালি ওইটুকু, সেটুকু দেখতে পারলে আমাদের হচ্ছে। ইলেকট্রনের চার্জ জেনে আসছি না আমরা, এবার ওই চার্জ টু মাস রেশিওটা লিখি। এক সেকেন্ড ভাই, এক সেকেন্ড। আচ্ছা ঠিক আছে, এটা ঠিক হয়ে গেছে নেটওয়ার্ক। আচ্ছা, চার্জ টু মাস রেশিওটা কি? ই বাই এম। এবার ওইখান থেকে ওই যে যে মানটা আমরা বললাম, এখান থেকে থমসন একটা মান বের করে দেখছিল, সেটা হচ্ছে 1.76 ইন্টু 10⁻11, 11 কুলম্ব পার কেজি। এটা কিন্তু কুলম্ব, সি সি, ওকে, এটা হচ্ছে সি, কুলম্ব পার কেজি। এখন তোমরা দেখো, তোমরা এখানে চার্জটা জানো, তাহলে এখানে চার্জটা বসাও ভাইয়া। 1.6 ইন্টু 10⁻−19 বাই এম, 1.76 ইন্টু 10⁻11 কুলম্ব পার কেজি। আচ্ছা, দেখো তাহলে হচ্ছে তুমি এম ইজ ইকুয়াল টু কি লিখতে পারো? 10⁻11, এইখানে কুলম্ব আর নিচে হচ্ছে কুলম্ব পার কেজি। তাহলে কি হবে? এই কুলম্ব কাটা যাবে, আলটিমেটলি থাকবে অনলি কেজি। ঠিক আছে, তো এটাকে ক্যালকুলেটরে সবাই করে ফেলো দ্রুত, আমিও করে ফেলি। দেখো, উপরে কত ছিল? 1 পয়েন্ট, এই দেখ কি পাইছি আমরা। আমাদের এটা আমরা গতকালকে পড়ছিলাম না, গত ক্লাসে, যে কি ইলেকট্রনের ভর কত, আর ইলেকট্রনের ভর কত, এই যে দেখো, তাই 9.0909, মানে আমরা লিখতে পারি 9.1। ঠিক আছে, 09 মানে 9.1 লিখতে পারি। তো আমরা এটা পাইছি, এখানে লিখে দিই। 9.1 ইন্টু 10⁻, কত পাইলাম? 31, ওকে, -31 কেজি। আমরা কি বুঝতে পারছি সবাই? আচ্ছা দেখো, এতদিন এই জিনিসগুলো তোমরা মুখস্থ করে আসছো, এখন এই জিনিসগুলো আমরা বুঝতেছি, মজা লাগতেছে না তোমাদের কাছে, বলো? যে যে জিনিসগুলো এতদিন জেনে আসলাম, যে এইটা আমরা ভাবছি হয়তোবা যে, আচ্ছা ঠিক আছে, এটাকে নামুচ্ছি, আমরা পরের স্লাইডে যাই। এবার আমরা একটা কোশ্চেন করব। দেখো আমরা আরেকটা জিনিস পড়ছিলাম, আমরা আরেকটা জিনিস পড়ছিলাম যে একটা ইলেকট্রনের ভর একটা হাইড্রোজেন পরমাণুর ভরের 1/1837 গুণ। একটা ইলেকট্রনের ভর একটা হাইড্রোজেন পরমাণুর ভরের 1/1837 গুণ। তো এই জিনিসটা আমরা একটু বুঝবো, যেটা কিভাবে হইলো, আমরা শুধু শুধু বলে দিলাম।
তাহলে সবাই লিখো, প্রমাণ করো যে, প্রমাণ করো একটি ওকে, তো আমরা লিখি। আচ্ছা, তোমাদেরকে কি বলছিলাম, এক মোল মানে হচ্ছে, এক মোল যদি অণু বলি তাহলে এখানে কতটা অণু আছে, অ্যাভোগাড্রোর সংখ্যার সমান সংখ্যক, বা এক মোল যদি পরমাণু বলি অ্যাভোগাড্রোর সংখ্যার সমান সংখ্যক পরমাণু থাকবে, ঠিক আছে? তো এখানে আমরা হচ্ছে এই যে হাইড্রোজেন পরমাণু বলছি না, হাইড্রোজেন পরমাণুর ভর কি সবাই জানো? পারমাণবিক ভর সবাই জানো? একটু কমেন্ট করো, হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক ভরটা কমেন্ট করো সবাই। হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক ভরটা সবাই একটু কমেন্ট করো। দেখো তাহলে আমরা লিখবো এক মোল, ওই এক, মানে যদি তুমি যেটা বলবা হাইড্রোজেন পরমাণুর ভর ওইটাই হচ্ছে এক মোল। তাহলে এক মোল এইচ হাইড্রোজেন পরমাণুর ভর। নাজিব বলছো অন, নাজিব বলছো অন, হাফিজা হ্যাপি বলছো অন, হ্যাঁ অন বাই 1837 হবে রে সাদিয়া, অন বাই 1837। তোমরা সবাই না ক্যালকুলেটারে অলমোস্ট একটু ক্যালকুলেশন করে ফেলো যে অন বাই 1837 এইটার মান কত, ক্যালকুলেশন করে খাতার কোনায় ছোট্ট করে একটু লিখে রাখো, তারপর আমি এটা দেখাচ্ছি যে ওইটা কি কাজে লাগছে। তো এক মোল হাইড্রোজেন পরমাণুর ভর হচ্ছে অন গ্রাম। ওকে, তাহলে এক মোল বলতে অ্যাভোগাড্রোর সমান সংখ্যক বুঝি, তাহলে 6.02 ইন্টু 10⁻23 পরমাণুর ভর হচ্ছে 1 গ্রাম। আর হচ্ছে একটা পরমাণুর ভর তাহলে কত, কি বলছি, একটি হাইড্রোজেন পরমাণু বলছি না, আবার বললাম যে একটা কেন বের করলাম, একটি হাইড্রোজেন পরমাণু বলছি না, তাহলে একটি হাইড্রোজেন পরমাণুর ভরই তো লাগবে, তাহলে একটি হাইড্রোজেন পরমাণুর ভর ইজ ইকুয়াল টু অন বাই 6.02 10⁻23। এটা করলে কত আসে একটু দেখো তো সবাই। আমরা একটু বের করে নিই এটা। দেখো 1.66 ইন্টু 10⁻24 এটা লিখবো আমরা, কত আসলো, 1.66 ইন্টু 10⁻24, এটা কত আসলে বলো তো, গ্রাম। এটা ইউনিট কি, গ্রাম। একক কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, তোমাকে যদি বলা হয় যে হচ্ছে, ধরো নাজিব আর সামিয়া, আমাদের এখানে যারা বেশ অ্যাক্টিভ দেখি আমি, নাজিব, সামি, সাবিয়া, তারপর হচ্ছে আরো অনেকে আছো অ্যাক্টিভ, যারা পোস্ট করছো আর কি আমাদের পাবলিক গ্রুপে, তাদেরকে অনেক ধন্যবাদ যে তোমরা ক্লাসের রিভিউ গুলা দিচ্ছ। এতে আসলে তোমাদের পড়ানোর জন্য আমাদের আগ্রহ বাড়ে। তো ধরো আমরা নাজিব আর সামিদের কথাই চিন্তা করি, ধরো নাজিবের বয়স, বয়স সরি, নাজিবের বয়স সামিরের বয়সের 10 গুণ। ওকে, এটা যদি আমরা বলি তাহলে এখানে আমরা কি লিখতে পারি দেখো তো, এটা থেকে নাজিবের বয়স সামিরের বয়সের 10 গুণ, অর্থাৎ নাজিব ইজ ইকুয়াল টু 10 গুণ সামির। ওকে, তাহলে নাজিব বাই সামির ইজ ইকুয়াল টু কত হবে, অনলি 10 না? তো সে এই প্রসেসে আমরা
আচ্ছা, ওদের দুইজনের নাম বললাম বলে দুঃখ করো না, ঠিক আছে? এএমইউ মানে হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট, আমি এটা দেখাবো, ওয়েট করো, দেখাবো ভাই। আচ্ছা, তো দেখো এবার যদি আমরা লিখি, কি বলছে, একটা ইলেকট্রনের ভর একটা হাইড্রোজেন পরমাণুর ভরে 1837 গুণ। তাহলে তুমি জানো, তাহলে তুমি এটাকে সোজাসুজি লিখে ফেলো, একটা ইলেকট্রনের ভর বাই একটা হাইড্রোজেনের ভর। তাহলে একটা ইলেকট্রনের ভর তুমি কত বের করছো একটু আগে? 9.1 ইন্টু 10⁻⁻, ওটা ছিল 31 না? তাহলে তোমরা করবা হচ্ছে 31 কে যদি আমরা 9.1 ইন্টু 31 কেজি ছিল, কেজি। তো এখানে যেহেতু গ্রামে বেরোইছে, তো এটাকে একটু গ্রামে করে নিই আমরা। এটা যদি গ্রামে করি, 9.1 ইন্টু 10⁻⁻28 গ্রাম, ওকে? তো 9.1 ইন্টু 28 বাই, এখানে হাইড্রোজেনের ভর লিখো 1.66 ইন্টু 10⁻⁻24। তো এটাকে আবার একটু ক্যালকুলেশন করে আসো, ওই ক্যালকুলেটর গেল। ওকে, দেখো কিন্তু ভাই, 9.1 ইন্টু 10⁻⁻28, এটা কিন্তু গ্রামে, এটা কিন্তু গ্রামে, মনে রাখো এটা কিন্তু গ্রামে, গ্রামে ভর বের করছে। আচ্ছা, এবার হচ্ছে 1.66 ইন্টু 10⁻, কত আসলে দেখো তো, এটাকে যদি আমরা মানটা বের করি, আচ্ছা এটা হবে হচ্ছে, দাঁড়াও, এটাকে যদি আমরা ইয়ে করি, দাঁড়াও, এই যে পাচ্ছি 5.48 ইন্টু 10⁻⁻6। তো পয়েন্টটাকে যদি তুমি এই পাশে নিয়ে আসো, 5.48 ইন্টু 10⁻⁻4 হবে, ঠিক আছে? তো এটা আমরা লিখি এখানে, এটাকে যদি লিখি 5.44 ইন্টু 10⁻⁻4, এরকম আসবে, ঠিক আছে? এরকম যে আসলো। এখন তোমাদেরকে বলছিলাম যে ক্যালকুলেটারে 1/1837 এটা করে দেখো কত আসে। ওইটা করলে দেখবা এই যে এই মানটাই আসে। তো এটার সমান আমরা লিখতে পারি না 1/1837? তাহলে এইবার তুমি তো পাইছোই, কি পাইছো? ইলেকট্রনের ভর বাই হাইড্রোজেনের ভর। তাহলে ওইটার সময় লিখতে পারি 1/1837। তাহলে তুমি ডাইরেক্ট লিখে দাও, ইলেকট্রনের ভর সমান হাইড্রোজেনের হাইড্রোজেনের ভর গুণ 1800, 1/1837। তাহলে কি হলো? ইলেকট্রনের ভর সমান হাইড্রোজেনের ভরের 1837 গুণ, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এটা বুঝছি আশা করি সবাই মিলে। আচ্ছা, সবাই কমেন্ট করে যে এই পর্যন্ত ক্লিয়ার কিনা। আমরা আমাদের টপিকের লাস্টে চলে আসছি কিন্তু, আমরা আমাদের ক্লাসের লাস্টের দিকে চলে আসছি একদম। আর জাস্ট একটা টপিক বাকি আছে ভাই, সেটা দেখাই শেষ। সবার কি ক্লিয়ার এই পর্যন্ত? সবাই একটু কমেন্ট করবা যে ভাই ক্লিয়ার। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো এটা আমরা মুছে দিই, এখানেই লিখবো আবার। আরে একটা জিনিস শিখাইলাম ক্রিস্টাল ক্লিয়ার, কেউ বলে না, খুব কষ্ট। আচ্ছা, এবার আসো, এবার আমাদের, আচ্ছা কেউ একজন আমাকে ফোন দিচ্ছে রে, একটু ওয়েট করো।
ওকে, এসে আমরা ক্লাস দেখি। এবার তোমাদের লাস্ট টপিক ছিল হচ্ছে প্রোটন নিউট্রনের চার্জ নির্ণয়। ওকে, তো প্রোটন নিউট্রনের চার্জটা আমরা দেখি। প্রোটন নিউট্রন, এখন তোমরা জানলে খুশি হবা যে তুমি তো ইলেকট্রন প্রোটন নিউট্রন এগুলো তো পাইছো। এখন ইলেকট্রনকে আর ভাঙা যায় না, কিন্তু প্রোটন আর নিউট্রনকে ভাঙা যায়। প্রোটন আর নিউট্রনকে ভাঙলে আমরা নতুন আর একটা জিনিস পাই, সেটার নাম হচ্ছে কি, কোয়ার্ক। কোয়ার্ক, সেটার নাম কি? কোয়ার্ক। সবাই ক্লাসে ফোকাস করবা, ক্লাসে আমি যেটা বলছি সেটা কমেন্ট করবা। আমি যেন দেখি না কেউ কমেন্ট সেশনে বসে একজন আরেকজনের সাথে গল্প মারতেছে। স্থায়ী কোয়ার্ক, দেখো এই যে যে কোয়ার্কটা পাইলাম, প্রোটন আর নিউট্রনকে ভেঙে কি পাইছি? কোয়ার্ক। এখন এই কোয়ার্ককে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্থায়ী কোয়ার্ক আর একটা হচ্ছে অস্থায়ী কোয়ার্ক। কি কি? স্থায়ী কোয়ার্ক আর হচ্ছে অস্থায়ী কোয়ার্ক। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, সবাই মনোযোগ দিয়ে খেয়াল করবা। স্থায়ী কোয়ার্ক, অস্থায়ী কোয়ার্ক। এই স্থায়ী কোয়ার্ককে ভাঙলে দুইটা পাওয়া যায়। স্থায়ী কোয়ার্ক আবার দুই প্রকার। কি কি? আপ, ডাউন। অস্থায়ী কোয়ার্ক, এটা হচ্ছে চার প্রকার। স্ট্রং, তারপর হচ্ছে বটম, টপ, আর হচ্ছে চার্ম। কি অদ্ভুত নাম, তাই না? স্ট্রং, বটম, টপ, চার্ম। তাহলে মোট কোয়ার্ক কয় প্রকার পাইলাম? কোয়ার্ক হচ্ছে ছয় প্রকার। কত? ছয় প্রকার। অস্থায়ী চার প্রকার, স্থায়ী দুই প্রকার। এখন তুমি দেখো যে হচ্ছে আপকোয়ার্ক, আপকোয়ার্কের চার্জ কত সেটা আমাদের জানা লাগবে। আপকোয়ার্কের চার্জ হচ্ছে +2/3 E। কিভাবে? ইলেকট্রনের চার্জের 2/3 গুণ, তাও প্লাস। আর ডাউন কোয়ার্ক হচ্ছে -1/3 E। এইটুকু সবাই লিখে ফেলো। আর এই পর্যন্ত ক্লিয়ার কিনা আরেকবার জানাও। আচ্ছা, একটা হাইড্রোজেন আর তনু, ওইটা আমরা গত আগামী ক্লাসে বোঝাবো। আগামী ক্লাস হচ্ছে আমরা ওই হিসাবটা বোঝাবো। তুমি একটা দিন ধৈর্য ধরে এখন যেটা বোঝাচ্ছি সেইটা দেখো। তো আপ কর্ক আর ডাউন কর্ক এই দুইটার চার্জটা সবাই কমেন্ট করো। এই দুইটার চার্জ সবাই কমেন্ট করো। চার্জ সবাই কমেন্ট করো, আমি দেখবো। আর বলো যে এই পর্যন্ত ক্লিয়ার কিনা। ওকে, সবাই বলছো ক্লিয়ার। তো তোমাদের পাটুন ভাই আর শান্ত ভাই আমাদের সাথে আছে, দেখতে পাচ্ছ। তো সবাই এটা কমেন্ট করো, চার্জটা কি। আপ আর ডাউন কর্কের চার্জটা কমেন্ট করো। ওকে, আচ্ছা। অরূপ বলছো ক্রিস্টাল ক্লিয়ার, থ্যাংক ইউ। এরকম লাগবে, একদম ক্রিস্টাল ক্লিয়ার চাই সবকিছু, একদম ক্রিস্টাল ক্লিয়ার চাই। এবার আমরা জানি যে প্রোটনের চার্জ কি। প্রোটনের চার্জ হচ্ছে, প্রোটনের চার্জ, এই যে যে প্রোটনের চার্জটা আমরা জানি, দাঁড়ান দেখি, পজিটিভ। তারপর হচ্ছে ইলেকট্রনের চার্জ, ইলেকট্রনের চার্জ এটা জানি না, মানে হচ্ছে +1.6 × 10⁻⁹ কুলম্ব। এখন আমরা এটা বের করবো যে কিভাবে। দেখো আমরা কোয়ার্কের চার্জ জানি, তাহলে আমরা প্রোটন, এই যে যে একটা প্রোটন লিখবো, কালার চেঞ্জ করে দিই। এই যে প্রোটন, এই প্রোটনের মধ্যে থাকে হচ্ছে দুইটা আপ কোয়ার্ক, একটা ডাউন কোয়ার্ক। কি বলো? দুইটা আপ কোয়ার্ক একটা ডাউন কোয়ার্ক। এখন তুমি যদি
এই দুইটা আপ কোয়ার্ক আর ডাউন কোয়ার্ক কে যোগ করো, এদের চার্জটা যোগ করো, দুইটা আপ কোয়ার্ক কে যোগ করব। দেখো তাহলে হচ্ছে প্লাস, আপ কোয়ার্কের চার্জ কি জানি 2/3। আচ্ছা 2/3, আরেকটা কি 2/3, আর হচ্ছে একটা ডাউন কোয়ার্ক, এই যে একটা ডাউন কোয়ার্ক বলছি না, একটা ডাউন কোয়ার্ক -1/3, আর টোটাল ইটাকে কমন নিয়ে বাইরে লিখছি। ঠিক আছে, এটা লিখলাম। তাহলে দেখো এইটাকে যদি তুমি যোগ করো, এই ক্যালকুলেশনটা করলে নিচে লসাগু 3 আর উপরে আসবেন হচ্ছে 3, এই যে প্লাস আছে এখানে, আর এই হচ্ছে ই, 3 কাটা গেল, প্লাস ই থেকে গেল, কি পাইলাম পজিটিভ ইলেকট্রনের চার্জ। তাহলে প্রোটনের চার্জ কত, +1.6 ইন্টু 10⁻⁹ ওকে, পাইছি না আমরা প্রোটনের চার্জ? বুঝছি কিভাবে আসলো। সবাই কষ্ট করে আরেকবার কমেন্ট করো যে প্রোটনের চার্জটা আমাদের কাছে কিভাবে আসলো, এটা ক্লিয়ার কিনা, না হলে আমি আরেকবার বলবো। আমাদের জাস্ট আর একটা টপিক বাকি, আমরা নিউটনের চার্জটা শূন্য কিনা এটা প্রমাণ করে ক্লাসটা শেষ করব তোমাদের এইচডব্লিউ গুলা দিয়ে। চার্জের মান বুঝো নাই মানে বুঝলাম না, দাঁড়াও আমি তোমাকে দেখাই সে যদি, এই যে দেখো, এই যে দেখো, আপ কোয়ার্ক স্থায়ী আপ কোয়ার্কের চার্জ হচ্ছে 2/3 এটা মুখস্থ করো, মানে ইলেকট্রনের চার্জের 2/2 ইলেকট্রনের চার্জের 2/3 সেটা ধনাত্মক আপ কোয়ার্ক। ধরো তুমি যদি উপরে ওঠো, তোমার জীবনে যদি উন্নতি হয়, তুমি যদি জীবনে উপরে ওঠো তাহলে সেটা কি পজিটিভ দিক না? তাই ওটা পজিটিভ। আর ডাউন কোয়ার্ক, তুমি নিচে নামতেছো, তাহলে তোমার সেই পরিমাণটাও কম, প্লাস সেটা নেগেটিভ, এই জন্য হচ্ছে নেগেটিভ, এইভাবে বুঝে না, এই জন্য হচ্ছে নেগেটিভ। ওকে, তাহলে ডাউন কোয়ার্ক হচ্ছে -1/3, আপ কোয়ার্ক হচ্ছে +2/3। এইবার সবাই বলো যে প্রোটনের চার্জ নির্ণয়টা আমাদের কাছে ক্লিয়ার কিনা। ওকে ক্লিয়ার। আচ্ছা, এবার আমরা শেষ টপিকে আসি, নিউটনের চার্জ শূন্য কেন। সেজ্যোতি দেবনাথ, তুমি ক্লাসটা আরেকবার দেখে নিও, বা আমাকে নক করে আমি তোমাকে বুঝাই। তার চেয়ে বেটার তুমি ক্লাসটা আরেকবার দেখবা, এই অংশটা আরেকবার দেখবা। আচ্ছা আসে, এবার হচ্ছে নিউট্রনের চার্জ। নিউটনের চার্জ, নিউটনে কি থাকবে, নিউটনে হচ্ছে দুইটা থাকবে ডাউন, একটা থাকবে আপ, ঠিক তার উল্টোটা, ওইটা যেটা ছিল তার উল্টোটা। ঠিক আছে, নিউটনে ঠিক তার উল্টোটা থাকবে। ওকে, তাহলে এইটাকেও তোমরা হিসাব করো, দুইটা ডাউন মানে কত, কত বলছিলাম, দুইটা ডাউন মানে হচ্ছে -1/3, আর এখানে প্লাস মাইনাসে -1/3, আর এখানে হচ্ছে +2/3। তো দেখো এখানে আসবেন হচ্ছে -2/3 +2/3 ইন্টু ই, ই, তাহলে এই দেখো প্লাসে মাইনাসে কেটে গেল, শূন্য, জিরোই, তাহলে কি হলো আলটিমেটলি নিউটনের চার্জটা শূন্য। পাইছি না আমরা, নিউটনের চার্জ শূন্য, প্রমাণ হয়ে গেছে। ওকে, আচ্ছা এবার আমরা এইচডব্লিউ গুলা দিব। সবাই এই পর্যন্ত বুঝছো কিনা আমাকে একটু জানায়, সবাই কমেন্ট করতে থাকো, আমি তোমাদের এইচডব্লিউ গুলা লিখে দিই, হ্যাঁ। তোমাদের আজকের কাজ থাকবে, সবাই নিশ্চিতভাবে মোলের হিসাবটা বুঝছো, সবাই নিশ্চিতভাবে মোলের হিসাবটা বুঝছো আর ইএসইউ এর হিসাবটা বুঝছো। তো সবাই প্রথম 1 নাম্বারটা লিখবা, সবাই তুলে নিও। 3 মোল ইলেকট্রনের চার্জ কত। 2 নাম্বারটা হচ্ছে 1 কুলম্ব চার্জে, এই সি মানে কিন্তু কুলম্ব, হ্যাঁ, 1 কুলম্ব চার্জে কতটা ইলেকট্রন আছে, সব ঐকিক নিয়মের অঙ্ক। কেমিস্ট্রি ঐকিক নিয়ম মানে ফিজিক্সে ঐকিক নিয়ম করলে কিন্তু শেষ, পুরো শেষ। ইলেকট্রনের মোলার ভর নির্ণয় করো। দেখো এইটাতে একটু প্রবলেম হতে পারে, এখানে আমি একটু বলে যাই।
এই যে যে মোলার ভর জিনিসটা বললাম, মোলার ভর মানে হচ্ছে এক মোল, এক মোলের ভর। মোলার ভর মানে হচ্ছে এক মোলের জন্য, ঠিক আছে? তো এটা আশা করি তো এবার সবাই পারবা। আরেকটা লেখো, কত মোল ইলেকট্রনের ভর 1 কেজি হবে। 5 নম্বরটা লেখো, 1 মোল ইলেকট্রনের চার্জ কত ইএস ইউ। আচ্ছা, সবাই কি এইচডব্লিউ গুলো লেখা বুঝতে পারতেছো কিনা? সবাই একটু বলো। এইচডব্লিউ লেখা বুঝতে পারতেছো কিনা? সবাই বলো। এইচডব্লিউ লেখা ক্লিয়ার কিনা? সবাই বলো। সবাই পারবা তো এগুলা? আশা করি পারবা। যদি সবাই আসলেই বুঝে থাকো, এতক্ষণ ধরে যে ক্লাসটা করলাম আমি, যদি সবাই আসলেই বুঝে থাকো তাহলে আশা করি পারবা। এবার আমরা আমাদের প্রথম স্লাইডে ফিরে যাই। যে দেখো, আরে রে, আচ্ছা এখানে আমি আবার লিখে দিচ্ছি। 4 দিন, ওকে। আর এটা হচ্ছে এইচডব্লিউ, ওকে। দেখো, আমরা এটা পড়ছি না? এটা পড়ছি, মৌলিক কণিকা সমূহ বুঝছি। ওই যে পার্বন ভাইয়ের কাহিনী দিয়ে বুঝলাম। ইলেকট্রনের চার্জ আর ভর, ইলেকট্রনের চার্জ আর ভর খুব সুন্দরভাবে বুঝছি আশা করি। যারা বুঝছো তারা শেষবারের মতো সবাই দেখি সবচেয়ে বেশি কমেন্ট করতে পারে। সবাই বুঝবা যে এইখানে ভাইয়া 4টা টপিক, মানে 3টা টপিক একদম ক্রিস্টাল ক্লিয়ার বুঝছি, আর এইচডব্লিউ সব পারবো। এটা কমেন্ট করো যে এইচডব্লিউ সব পারবো, 3টা টপিক একদম ক্লিয়ার। সবাই একটু কমেন্ট করো, একদম লাস্ট মোমেন্টে আমরা আছি ক্লাসে, ক্লাসটা এখনই শেষ করে দিব। এইচডব্লিউ গুলো সবাই পারবো? সবাই দ্রুত চেষ্টা করবা, যত দ্রুত সম্ভব। কালকে হচ্ছে তোমাদের শান্ত ভাইয়া খুব সুন্দর ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আসবে। তোমরা গতদিন পড়ছিলা হচ্ছে প্রথম কোষের সৃষ্টি, তাই না? প্রথম কোষের সৃষ্টি নিয়ে পড়ছিলা। তাহলে গত আগামী দিন হচ্ছে ওইটা আরো ইন ডিটেইলসে যাবে ভাইয়া। তারপর হচ্ছে কোষের একদম মানে আমরা আস্তে আস্তে কোষ কিভাবে তৈরি হয়েছে সেটাই যদি না জানি, কোষ পড়ে কি লাভ? তো সেটা ভাইয়া আগামীকাল বুঝাবে, সবাই ক্লাসটা করবা। ওকে, সবাই বলতেছো যে ক্লিয়ার ক্লিয়ার। আমি আর 2টা মিনিট থাকবো, হ্যাঁ। তোমাদেরকে একটা জিনিস দেখাবো আমি। তোমরা সবাই দেখবা যে হচ্ছে, একটু দেখাই। এটা দেখাচ্ছে একটা কারণ আছে। এই যে দেখো, আমি যেটা দেখাচ্ছি না, এটা হচ্ছে একটা কারণে দেখাচ্ছি। তোমরা অনেকে মেডিকেল আওয়ার গ্রুপে হচ্ছে নোট শেয়ার করতেছো। তো নোট শেয়ার করার কথা তো মানে কিভাবে লিখে শেয়ার করবা, নোটটা পোস্ট করবা সেটা আমি বলে দিয়েছি। তো সবাই চেষ্টা করবা, আমাদের যে প্রাইভেট গ্রুপ আছে সেইখানে এই ছবিটা আপলোড করা আছে একটা পোস্টে। তো এই ছবিটা শুরুতে দিয়ে তারপর তোমাদের নোটগুলো দেয়া, ঠিক আছে? তাহলে আর কি সবাই বুঝতে পারবে যে আসলে তোমরা কোথায় ক্লাস করতেছো, কারা ক্লাস নিচ্ছে, বা কোন প্রোগ্রামের ক্লাস হচ্ছে, ঠিক আছে? যেহেতু এটা আমরা পাবলিক গ্রুপে না নিয়ে তোমাদের ভালোর জন্য প্রাইভেট গ্রুপে নিয়ে আসছি, যাতে আর কি কোনো ফালতু কোনো কাজ বাজ না হয়, এই গ্রুপে জাস্ট পড়াশোনা হয়। এই জন্য তোমাদের প্রাইভেট গ্রুপে নিয়ে আসছি। তো সবাই চেষ্টা করবা এই ছবিটা দিয়ে তারপরে তোমাদের নোটটা পোস্ট করা, ঠিক আছে? আচ্ছা, তাহলে সবাইকে আল্লাহ হাফেজ। আশা করি সবাই ক্লাসটা বুঝতে পারছো। যাদের ক্লাসটা ভালো লাগছে তারা ক্লাসটা এখনো শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধবদের মাঝে। আমি ক্লাসটা এখানে শেষ করছি। আর সবাইকে থ্যাংক ইউ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।
আজকে ক্লাসটা আমি একটু আস্তে পড়াইছি, কিন্তু আর কি তোমাদের ভালোর জন্যই পড়াইছি, যাতে হচ্ছে তোমরা খুব সুন্দরভাবে প্রত্যেকটা টপিক ক্লিয়ারলি বুঝতে পারো, কোথাও যেন কোনো ল্যাকিংস না থাকে। ঠিক আছে? এই জন্য সবাই একটু ধৈর্য ধরে, যারা ক্লাসটা পুরোটা দেখে পারো নাই, দেখো, আবার আরেকবার দেখে নিও, কোথাও সমস্যা থাকলে ক্লাসটা আরেকবার দেখো। ঠিক আছে? তো আমি ক্লাসটা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।